শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব তোমরা ভালো আছো আর এই গরমে নিজেদেরকে সেফ রেখেছো। আজকে হলো বুধবার আর এখন সময় হলো সকাল 9টা করে। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে ঝাড় দেওয়া, ঘর মোছা সব হয়ে গেছে। এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি। তোমাদের দাদাভাই কালকে রাত্রেই বলেছিল ওর যত অফিসে জামা কাপড় আছে সব ভিজিয়ে রেখে দিতে, ও নাকি আজকে কাছাকাছি করবে। তো যেগুলো রঙিন জামা সেগুলো একটা গামলিতে ভেজালাম, আর যেগুলো শুধু সাদা জামা সেগুলো আলাদা করে ভিজিয়ে রাখলাম। তারপরে এই যে গাছগুলোতে জল দিয়ে দিলাম। সকাল সকাল গাছগুলোতে জল দিয়ে দিলে গাছগুলো সারাদিন ভালোই থাকে, মানে ওই নিস্তেজ হয়ে পড়ে না আর কি। আর এদিকে শুকনো জামা কাপড়গুলোও তুলে নিলাম। চলো যাই এবার স্নানটা সেরে নিই। এই গরমের মধ্যে মনে হয় না যে চুলটা খুলি আর আঁচড়াই আর কি। তো যাই হোক, আঁচড়াতে তো হবে, তো আঁচড়ে নিলাম। আর এই যে খোপা করে রেখে দিলাম, এখন সারাদিনের মতো এরকমই থাকবে। তো চলো যাই ঠাকুর ঘরে পুজোটা করে নিই। আজকে ঠাকুরকে বাতাসা খেতে দিলাম। আর এখন ভোলে বাবা মায়ের পাদুকায় জল সংকটে আর লক্ষ্মীর ঘটে জল দিয়ে নিলাম। তারপরে এই যে প্রদীপ আর ধূপটাও ঘুরিয়ে নিচ্ছি। মাকে প্রণাম করে জানালাম যে মা, এই গরমের মধ্যে সবাইকে সেপে রেখো। আর এই যে আমি কান মুলে চড় খাচ্ছি কেন বলো তো? এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা বলতো পুজো শেষে কান মুলে চড় খেতে, আর ঠাকুরকে বলতে যে ঠাকুর যদি আমার কোনো ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও, ওই জন্য এটা করি। তো যাই হোক, তারপর নিচে নামলাম। তোমাদের দাদাভাইকে সকালবেলায় বাজার করতে পাঠিয়েছিলাম, তো ও বাজার থেকে মাছ কিনে নিয়ে এসছে আর এই আখের জুসও কিনে নিয়ে এসছে সবার জন্য। এই গরমের মধ্যে পেট ঠান্ডা করার জন্য আখের জুস, ডাব আরও খাওয়া উচিত। আর রবিবার দিন ডাব নিয়ে এসেছিলো, তো আজকে আখের জুস নিয়ে এসছে। তো দুটো বাচ্চাকে প্রথমেই দিলাম, তো ছেলেটা তো নিজের হাতে খেয়ে নেয়, কিন্তু মেয়েটা নিজের হাতে আর খাওয়া শিখলো না। মানে কিছু খাবার দিলে না ও একটুখানি খাবে, তারপরে ওকে কিন্তু খাইয়ে দিতে হবে। ও কখনোই মানে পুরোটাই নিজের হাতে খেতে চায় না একদমই। তো যাই হোক, ওকে খাইয়ে দিলাম আর কি। তারপরে আমরাও আখের জুস 1 গ্লাস করে খেয়ে নিলাম, এনার্জিটা নিয়ে নিলাম। তারপরে এবার ঘরে বাকি কাজগুলো করতে শুরু করে দিলাম। তো ঘরের মধ্যে বিছানাটা প্রথমে পরিষ্কার করে গুটিয়ে রাখলাম। তারপরে সোফার মধ্যে অনেক জামা কাপড় জড়ো হয়েছিল, সেই জামা কাপড়গুলো ভাঁজ করব। আগে সোফাটাকে গুটিয়ে নেবো। যতই আমি সকালবেলা সোফা খাট টান টান করে যতই গুটিয়ে রাখি না কেন, কিছুক্ষণ পরে পুরো একদম নাজেহাল অবস্থা হয়ে যায়। কারণ আমাদের দুটো বাচ্চা খাটের মধ্যে আর সোফার মধ্যে এত লাফালাফি শুরু করে যে কি বলবো, বলার মতো আর কোনো ভাষা নেই। মাঝে মধ্যে তো ভীষণই রাগ ধরে, কারণ বকাবকিও করি। পরিষ্কার গোটানো ঘরটাকে যদি আবার নোংরা করে, কান্না রাগ ধরে, কিন্তু তারপরে আবার নিজেকে বোঝাই যে রাগ করে লাভ নেই, কারণ বাচ্চারা তো এরকমই করবে, আর কিছু করার নেই। তো যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম সেই জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিলাম। আলমারিটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, মানে জামা কাপড়গুলো একদম এলোমেলো হয়ে রয়েছে। মেয়ের যেখানে জামা কাপড় ছিল সেখানে আমার জামা কাপড় চলে গেছে, আমার জামা কাপড়ের জায়গায় মেয়ের জামা কাপড় চলে গেছে, মানে পুরো এলোমেলো হয়ে গেছে। সময়ও পাচ্ছি না গোটাবো বলে, আমার গোটানোও হচ্ছে না। কি বিচ্ছিরি হয়ে রয়েছে, ভালো লাগে না এরকম এলোমেলো হয়ে থাকলে। তবে আমি আমার সাধ্য মতো গুছিয়ে রাখি, কিন্তু যতই গুছিয়ে রাখি না কেন তোমাদের দাদাভাই আর আমার মেয়ের জ্বালায় মানে কি বলবো, গোটানো আর থাকে না। মানে ওরা, তোমাদের দাদাভাই রোজ অফিসে যাবে, জিনিসপত্র টানাটানি করে, আলমারি থেকে বার করে ঠিক মতো জায়গায় রাখে না। এদিকে মেয়েও যখন তখন ওর জামা কাপড় বের করে আনে। তো ওদের দুজনের জন্য না সত্যি আমি গুটিয়ে রাখতে পারি না, আর রোজ রোজ তো আমার গোটানো সম্ভব হয়ে ওঠে না। মাঝে মাঝে ভীষণই রাগ ধরে যে আমি আর গোটাবই না, ওরা এইভাবে এলোমেলো করে দেয় প্রত্যেক দিন, আমার ভালো লাগে না, তো গোটাবই না, এরকম রাগ করে
থাকি, কিন্তু পরে আবার যখন দেখি এলোমেলো না নিজেরই অস্বস্তিকর লাগে, আবার গোটাই। তো দেখি সময় করে একবার গুটিয়ে নেবো। ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে আমি এবারে রান্নাঘরে ঢুকলাম। এবার রান্নার তোড়জোড় চলবে। তো কালকে আটা আর ময়দা দুটোই ভাঙিয়ে আনা হয়েছিল, তো সেগুলো ঢালাও হয়েছিল না জায়গা মতো, তাই ময়দা আর আটা যে যে জায়গা মতো করে ঢেলে ডিব্বেগুলো মুছে নিয়ে যেখানে থাকে ওখানে রেখে দিলাম। আর এই জায়গাটা নোংরা হয়েছিল, তাই একটা কাপড় দিয়ে মুছে নিলাম। আর চানাচুরটাও নিয়ে এসেছিলো, ভাবলাম চানাচুরটাও তাহলে ডিবের মধ্যে ঢেলে নিই। চানাচুর খেতে তোমাদের দাদাভাই আর আমার ভাসুর ভীষণ ভালোবাসে। পান্তায় বলো মুড়িতে বলো চানাচুর ছাড়া খায় না। আর আমার চানাচুর দেখলে অসহ্য লাগে, চানাচুরটাকে আমি সহ্য করতে পারি না, একদমই আমার ভালো লাগে না। আজকে আর টিফিনে কিছুই বানাইনি। এইদিকে তোমাদের দাদাভাই মুড়ি আর চানাচুর খেয়ে নিল, আর আমি কালকে সন্ধেবেলা কাস্টার্ড বানিয়েছিলাম, তো সবাইকে খেতে দিয়েছিলাম, সবাই খেয়ে নিয়েছিল, কিন্তু আমাদের খাওয়া হয়নি, মানে আমি আর যা খেয়েছিলাম না, তাই জন্য বেঁচে গিয়েছিল। তো ভাবলাম আজকে সকালবেলা না হলে ওটাই খেয়ে নিই। তবে স্নান করার পরে ফল নাকি খেতে নেই, সেই জন্য আমি দুটো বিস্কুট প্রথমে খেলাম, তারপরে আমি কাস্টার্ডটা খেয়ে নিলাম। যদিও কাস্টার্ড খেতে আমার অতটা ভালো লাগে না, তবে তোমাদের দাদাভাই বললো খাবে তাই বানিয়েছিলাম। আর তারপরে আমি রান্না বান্নার দিকে ঢুকলাম। ওইদিকে যা পাট শাকটা বেছে দিল, আমি পাট শাকটা একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। ওদিকে কড়াইটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমি ঝোল করব, তাই জন্য সবজিগুলো কেটে নিলাম। ঝিঙে, কাঁচকলা আর আলু দিয়ে মাছের পাতলা ঝোল করব। কাতলা মাছ এনেছে তোমাদের দাদাভাই, আর ভোলা মাছও এনেছে। এবার ভোলা মাছটা আজকে আর করবো না, ফ্রিজে রেখে দিয়েছি, আর কাতলা মাছটা দিয়ে পাতলা পাতলা ঝোল করব। তো এখন পাট শাকটা ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা আর পেঁয়াজ রসুন দিয়েই পাট শাকটা ভাজবো। জানো তো পাট শাক খেতে আমার একটু ভালো লাগে না। আমার শাক খেতে ভালো লাগে, আমি সব শাকই খাই, কিন্তু এই পাট শাকটা আমার আবার অতটা ভালোও লাগে না, কারণ ওই লালা লালা মতো হয় না, আমার যেন কেমন লাগে, আমার একটু খেতে ভালো লাগে না। কিন্তু বাড়ির আবার সবাই খুব ভালোবাসে, আমি ছাড়া আর কি, তো ওদের জন্যই করা। তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে, তাই ছুটির দিন হলে ও বলতো এই করো ওই করো ওই করো, কিন্তু আজকে ওর ছুটির দিনে ও বলছে সোনালি কিচ্ছু রান্না করতে হবে না, এই গরমে কিছুই খেতে ভালো লাগছে না, তুমি শুধু ডাল ভাতে করে দাও। তো টক ডাল করেছি, আর আলু ভাতে দিয়েছি, তেল লঙ্কা দিয়ে মাখাবো, আর পাট শাক ভাজা আর মাছের ঝোল আর চাটনি তো রয়েছে। এই হলো আজকে আমাদের দুপুরে মেনু। কিচ্ছু করার নেই, এই গরমে কটা দিন এরকম হালকা পাতলা খেয়েই থাকতে হবে। রিচ একদমই খাওয়া চলবে না, তাহলে আর দেখতে হবে না, শরীরটা একদমই যাবে। তো যাই হোক, আমার রান্না বান্না হয়ে গেছে, এবারে আমি রান্নাঘরে গ্যাস আরও সব মুছে নেবো। শুক্লা শিকদার বলে একজন দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছেন যে তুমি খুব ভাগ্যবতী যে তুমি এরকম বর আর শ্বশুরবাড়ি পেয়েছো। হ্যাঁ দিদিভাই, তুমি ঠিকই বলেছো, তবে এটা কিন্তু মানে বিয়ে করার পরে ছিল না, এখন হয়ে গেছে এরকম। বিয়ের পরে কিন্তু আমাকেও অনেকটা স্ট্রাগল করতে হয়েছে, কিন্তু এখন তোমাদের দাদাভাই অনেকটাই চেঞ্জ, মানে পুরোটাই চেঞ্জ বলতে পারো। মানে এরকমও যে মানুষ চেঞ্জ হতে পারে সেটা আবার ধারণার বাইরে ছিল। এখন সত্যি কথা বলতে আমাকে চোখে হারায়। মানুষের পরিবর্তন যে কখন আসবে সেটা কেউই বলতে পারে না। তো যাই হোক, এখন আমি গর্ব করে বলতে পারি যে আমি এরকম স্বামী পেয়েছি, আমার অনেক ভাগ্যের কথা। ও প্রচণ্ড সাপোর্ট করে, আর জানো তো স্বামীর সাপোর্ট যদি স্ত্রীর কাছে থাকে তাহলে অনেক দুঃখ কষ্টকে জয় করা যায়, অনেক লড়াইকে হাসি মুখে মেনে নিয়ে এগিয়ে যাওয়া যায়। যাই হোক, এখন আমি ভীষণ ভীষণ হ্যাপি আছি। সব মেয়েকে স্ট্রাগল করতে হয় বিয়ের পরে, আমাকেও কিছুটা করতে হয়েছিল, বাট আমি এখন খুবই খুশিতে আছি। তো তোমাদেরকে বললাম না যে তোমাদের দাদা ভাই ওর অফিসে জামা কাপড়গুলো কাচবে বলেছে, অনেক জামা কাপড়, প্রচুর জামা কাপড়, 2 গামলি জামা কাপড় ভিজিয়েছিলাম, তো সেগুলো সে কাচছে, আর আমি এদিকে ধুয়ে শুকাতে দিয়ে দিচ্ছি। এখনও আরও 1 গামলি কাচতে বাকি আছে, 1 গামলি যেগুলো কেচেছিল সেগুলো আমি শুকাতে দিয়ে দিচ্ছি, বাকি সেগুলো কাচলে তারপরে সেগুলোও শুকাতে দিয়ে দেবো। এখন বাজে কটা জানো, 2:25। এখন আমরা লাঞ্চ করতে বসছি, আজকে অনেকটাই লেট হয়ে গেল। তো যাই হোক, দাদাভাইকে এখন খেতে দিয়ে দিচ্ছি, লেবু একটা দিয়েছি, আর তেল লঙ্কা দিয়ে আলু মাখিয়েছি, শাক ভাজা, টক ডাল, মাছ ভাজা আর মাছের ঝোল।
আবারও তোমাদের সাথে আমার দেখা হচ্ছে রাত 8:15-তে। বাড়ির সকলে মিলে বেরিয়ে পড়লাম, একটু ঘুরু করব আর একটু খাওয়া দাওয়াও করব। আর কথা আর চলেও এলাম। তবে বাবা তো আসেনি, বাবা আসতে না একদমই পছন্দ করেন না, কোথাও বেরোতেই পছন্দ করেন না, জোর করে ডাকলেও আসেন না। তো যাই হোক, বাবা বাড়িতে বসে টিভি দেখছে, ম্যাচ যেহেতু চলছে তো বাবা সারাক্ষণই ম্যাচ দেখতে ব্যস্ত। আর এদিকে আমরা ভাসুর যা সবাই চলে এলাম। তো বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা কোথায় যেতে চাও, কি খেতে চাও? তো ওরা বলল, ওদের এক চান্সে মুখে বেরোলো যে KFC-তে যাবো। আমরা তাই ভালো, চলো অনেকদিন যাওয়া হয়নি, তাহলে চলো যাই। তো এসে বসলাম আর অর্ডারও দেওয়া হয়েছে, 2টো বাকেট অর্ডার দেওয়া হয়ে গেছে, 659 করে এক একটা বাকেট। তো আমি এখন একটা বাকেটে নিচ্ছি, কারণ ওরা 2 ভাইয়ে গেছে বাইক আনতে, মানে বাইক সারাতে দিয়েছিল, তো গ্যারেজ থেকে বাইক আনতে গেছে, তো ওদের আসতে একটু লেট হবে। ওরা বললো তোমরা একটা বাকেট নিয়ে তোমরা খাওয়া শুরু করো, আমরা যখন আসবো তখন আরেকটা বাকেট নিয়ে নেবো। তবে একটা বাকেটে এইটুকু নয়, ওরা অর্ধেকটা দিয়েছে, বাকি অর্ধেকটা বললো একটু পরে দিচ্ছে। মানে এটা আমরা খাওয়া শুরু করি, খেতে খেতে ওরা আবার দিয়ে দেবে বললো। তো ভালো কথা। আর KFC চিকেন খেতে কার না ভালো লাগে বলো? সবারই ভীষণই ভালো লাগে। তবে প্রথম না আমার খুব একটা ভালো লাগতো না, মানে এত বড় পিস থেকে আমার যেন কেমন একটা ঘেন্না লাগতো। বাট এখন আর লাগে না, এখন খেয়ে না অভ্যাস হয়ে গেছে। আর আমার মেয়ে তো KFC বললেই মানে এত খুশি হয়ে যায়, ওকে যদি কেউ জিজ্ঞেস করে যে কী খাবি, ও সঙ্গেই বলবে KFC খাবো। ও ভীষণ ভালোবাসে KFC চিকেন খেতে। আর এদিকে যা বড় পিস বলে খেতে চাইছিল না, তারপর বেছে একটা ছোটো, মানে ছোটো নয়, ওই তার মধ্যেই বেছে নিল। আর আমিও মানে পিসটা তুলে এত বড় লাগছিল, আমারও কেমন লাগছিল খেতে। আসলে বড় পিসের মাংস খেতে না একদমই ভালো লাগে না, কেমন একটা লাগে। তো যাই হোক, তোমাদেরকে বললাম না বাকি অর্ধেকটা দেবে, এই যে অর্ধেকটা আবার যা নিয়ে এলো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। ঠিক আছে, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণে কিন্তু তোমরা সবাই ভালো থেকো, আর এই গরমের মধ্যে সবাই মানে কি সেফ থেকো, রোদে বেরিও না প্রয়োজন ছাড়া, সবাই মোটামুটি ভালো থেকো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।